Good morning, students. Welcome to my channel. আজকে আমরা হার্ডি ওয়েনবার্গ প্রিন্সিপাল নিয়ে একটু ডিসকাস করব। দেখো, আমরা যদি লাস্ট ইয়ার্স এর স্টাডিগুলো করি তাহলে আমরা দেখব যে পপুলেশন জেনেটিক্সটা কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে এবং লাস্টে হার্ডি ওয়েনবার্গ প্রিন্সিপাল বলো, ইনব্রিডিং বলো, হ্যাঁ, কোএফিশিয়েন্ট, ইনব্রিডিং কোএফিশিয়েন্ট এগুলো কিন্তু এসেছে, মোটামুটি রিপিটেশনও হয়েছে। তো ইনব্রিডিং কোএফিশিয়েন্ট নিয়ে অলরেডি আমি কিছু ভিডিও দিয়েছি। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো দ্যাট ইজ হার্ডি ওয়েনবার্গ প্রিন্সিপাল। এটা পেপার 1 জেনেটিক্স এর একটা টপিক। দেখো, হার্ডি এবং উইনবার্গ এরা কি বলেছিল? হার্ডি উনি অ্যাকচুয়ালি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন এবং উনি একজন ফিজিশিয়ান ছিলেন। এনারা দুজন বলেছিলেন যদি আমরা কোনো পপুলেশনকে কনসিডার করি, এবং যদিও সেখানে বেশ কিছু অ্যাজাম্পশনস ওনারা নিয়েছিলেন, লেটার অন উই উইল ডিসকাস ইট, যে কি কি অ্যাজাম্পশনস ওনারা নিয়েছিলেন, এবং সেই পপুলেশনের জেনারেশন টু জেনারেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির যে অকারেন্স সেটা কিন্তু সেম থাকবে, তাতে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। মানে ধরো একটা পপুলেশনের যদি ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি পি হয় এবং রিসেসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কিউ হয়, তাহলে পি প্লাস কিউ ইজ অলওয়েজ 1। আরেকটা যেটা ওনারা বলেছিলেন, দিস ইজ দ্য ইকুয়েশন 1 অফ হার্ডি-ওয়েনবার্গ ল, আরেকটা যেটা বলেছিলেন দ্যাট ইজ পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু 1। আমরা এগুলো কি এটা নিয়ে ডিসকাস করবো। বেসিক্যালি আমরা যেটা বলতে চাইছি যে হার্ডি-ওয়েনবার্গ কি বলেছিলেন, ওনারা কিছু অ্যাজাম্পশনস করেছিলেন এবং সেই অ্যাজাম্পশনস অনুযায়ী ওনারা বলতে চেয়েছিলেন যে জেনারেশন ওয়াইজ জেনারেশন পপুলেশনের কম্বিনেশন, মানে তাদের জেনেটিক যে অ্যালিল ফ্রিকোয়েন্সি তাতে কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়েও তোমাদেরকে এটা বোঝাবো। তাহলে যেটা আমি বলছিলাম, এটা ওনারা কবে করেছিলেন? 1908-এ হার্ডি এবং ওয়েনবার্গ তাদের এই যে প্রিন্সিপালটা সেটাকে প্রচলন করেছিলেন। অলরেডি তোমাদের সাথে আমি ডিসকাস করেছি যে হার্ডি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন এবং ওয়েনবার্গ একজন ফিজিশিয়ান ছিলেন, এবং ওনারা কি বলেছিলেন যে এই যে ওনাদের যে প্রিন্সিপাল দ্যাট ইজ পি প্লাস কিউ শুড বি 1 থ্রু জেনারেশন টু জেনারেশন, সেটা হতে গেলে দেয়ার শুড বি সার্টেন কন্ডিশনস। হোয়াট আর দোজ কন্ডিশনস? সাম কন্ডিশনস শুড বি দেয়ার, যেগুলো ফলো না করলে কিন্তু হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপাল অ্যাকচুয়ালি হয় না। বেসিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপালের একসেপ্টেন্স সে অর্থে করা যায় না, বা এটাকে বলা যায় না যেটা হয়, কারণ ইভলিউশন হচ্ছে। ইভলিউশন হলেই জিন ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ আসবে, এবং যদি ইভলিউশন স্টপ হয়ে যায় তাহলে সেই স্পিসিসটা কিন্তু আর থাকবে না, দ্যাট শুড বি এক্সটিংক্ট। ওকে, তাহলে স্পিসিস এর মধ্যে যদি ইভলিউশন না হয়, যদি তাদের জেনেটিক ফ্রিকোয়েন্সিতে চেঞ্জেস না আসে, সেটা কিন্তু পসিবল নয়। তাহলে ইভলিউশনই হবে না, ইভলিউশন স্টপ হয়ে যাবে। তো এটা কিন্তু হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপালের একটা ড্রব্যাক, যেটা ওনারা বলেছিলেন। তো এইটা ঘটানোর জন্য বেশ কিছু অ্যাজাম্পশন ওনারা করেছিলেন, দ্যাট ইজ পপুলেশন শুড বি লার্জ, মানে দেয়ার শুড বি আ লার্জ পপুলেশন, মানে পপুলেশন সাইজ শুড বি লার্জ। সো দেয়ার শুড বি আ লার্জ পপুলেশন, এবং সেখানে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মেটিং শুড বি র্যান্ডম। দেখো, মেটিং শুড বি র্যান্ডম মানে পপুলেশনে যে কোনো সেটা হিউম্যান পপুলেশন হোক বা কোনো অ্যানিমালস কেও তোমরা নিয়ে নিতে পারো, সেই পপুলেশনে ওরা বলতে চাইছে যে মেটিং যেটা হবে, সঙ্গম যেটা হবে, দ্যাট শুড বি এলোমেলো, যে কেউ যে কারোর সঙ্গে মেটিং করতে পারে। বাট এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি হয় না, কারণ মেটিং ইজ অলওয়েজ সিলেক্টিভ, তাই না? মেটিং যদি সে যে কোনো প্রাণীর ক্ষেত্রেই হোক না কেন, সে যার সাথে মিটিং করবে সেটা সিলেক্টিভ হবে, তার কিছু না কিছু প্রভাব অপোজিট সেক্সের ওপর থাকতেই হবে, তবেই সে তার সাথে মিটিং করবে। ওকে, সো এই জায়গাটাতেও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থাকছে যে কি করে র্যান্ডম মিটিং হবে। মিটিং শুড বি সিলেক্টিভ, সে হিউম্যান বিংসই হোক বা কোনো অ্যানিমালসই হোক। হ্যাঁ, তাহলে এই যে এলোমেলো সঙ্গম যেটা, সেক্ষেত্রে এটাকে প্যানমিক্সিস বলা যেতে পারে। ওকে, এবং এখানে ওনারা বলেছিলেন যে যে কটা অ্যালিল ফ্রিকোয়েন্সি হবে নেক্সট জেনারেশনে, তার ঠিক সেম ট্রেটটা ইকুয়ালি
এক জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিট হবে, মানে সমস্ত যে মেটিং হবে তার ফার্টিলিটিটাও একই থাকবে, সেটা কিন্তু হয় না। সব অ্যালিল সমানভাবে তার ট্রেড গুলোকে এক জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিট করতে পারে না, ঠিক আছে। এবং সমস্ত ম্যাটিং এর ক্ষেত্রেই যে ফার্টিলিটি একই হবে সেটাও কিন্তু হয় না। তাহলে দেখো এই অ্যাসাম্পশনস গুলো কিন্তু ওনারা নিয়েছিলেন, কিন্তু বেসিক্যালি আমরা চিন্তা করলে এগুলোর কিন্তু এক্সিস্টেন্স হয় না যদি হিউম্যান ইভলিউশন কন্টিনিউ হতে থাকে। নট অনলি হিউম্যান ইভলিউশন, এনি অর্গানিজমের যখন ইভলিউশন হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো সাধারণত ফলো হয় না। আরেকটা কি, যে সমস্ত অ্যালিল গুলো সিলেক্টিভ হবে সেটা অলওয়েজ স্টেবল হবে, সেটাও কিন্তু সবসময় হয় না। এবং এখানে কিন্তু নো মিউটেশন, ওরা ধরেছিল নো মিউটেশন। আমরা অলরেডি পড়েছি যে যদি মিউটেশন না হয় তাহলে জিনের পরিবর্তনই হবে না। আরেকটা জিনিস ওনারা ধরেছিলেন, এখানে আমি দিইনি, তোমরা অবশ্যই তোমাদের লেখাতে অ্যাড করতে পারো, দ্যাট ইজ নো এন্ট্রি অ্যান্ড নো এক্সিস্ট ইন দ্য পপুলেশন, মানে নো ইমিগ্রেশন নো এমিগ্রেশন, তাই না? তার মানে পপুলেশনটা যেটা ধরা হয়েছিল সেই পপুলেশনে কেউ আসবেও না, পপুলেশনে যে লোকজন ছিল তারাও সেই পপুলেশন থেকে তাদের কোনো ট্রেড নিয়ে বাইরে যাবেও না। তার মানে দের ইজ নো এক্সিট অ্যান্ড নো এন্ট্রি ইন দ্যাট পার্টিকুলার পপুলেশন। সেটাও কিন্তু সম্ভব নয়। একটা পপুলেশনের সমস্ত জনগোষ্ঠী, সেটা প্রাণীর ক্ষেত্রেই হোক বা আমাদের মানুষের ক্ষেত্রেই হোক, তারা সবসময় স্টেবল থাকতে পারে না। ইমিগ্রেশন এমিগ্রেশন সেখানে অলওয়েজ কন্টিনিউইং হয়, এবং আমরা অলরেডি দেখেছি তার ফলে কিন্তু জিন ফ্লো হয়। আর যদি জিন ফ্লো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইভলিউশন স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাও কিন্তু একটু কন্ট্রাডিকশন থেকে যাচ্ছে। তারপরে একটা অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশনটা কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো, দ্যাট ইজ নো এন্ট্রি and exist occurs in the population, মানে যে পপুলেশনটাকে আমরা ধরেছি সেখানে কোনো এন্ট্রি হবে না, কোনো এক্সিস্ট হবে না, ঠিক আছে। এবং এক্ষেত্রে কিন্তু ওনারা বলছেন ন্যাচারাল সিলেকশন প্রসেসটা কাজ করছে না, ঠিক আছে। নো ন্যাচারাল সিলেকশন মানে বিবেচনাযুক্ত যে সমস্ত অ্যালিলগুলোকে সিলেকশন করা হয়েছে, নির্বাচন মানে ন্যাচারাল সিলেকশন, সেখানে কাজ করবে না। এটা হতেই পারে না। আমরা অলরেডি কিন্তু পড়েছি ন্যাচারাল সিলেকশন, যখন ডারউইন তার অরিজিন অফ স্পিসিস এই থিওরিতে ন্যাচারাল সিলেকশনের কথা আসলো। যদি কেউ আমার ইউপিএসসি এর ইংলিশ ভার্সন ভিডিওটা দেখে থাকো, সেখানে কিন্তু আমি বলেছি যে ফ্রম দ্যাট টাইম পিরিয়ড অনওয়ার্ড অ্যানথ্রোপোলজিক্যাল যে সমস্ত গবেষণাগুলো হচ্ছিল একটা নতুন মোড় নিল, এবং ম্যাক্সিমাম অ্যানথ্রোপোলজিস্টরা কনসার্ন হয়ে পড়লেন টু ফাইন্ড আউট দ্য ইভলিউশন প্রসেস, তাই না? তাহলে সেখানে কিন্তু ন্যাচারাল সিলেকশন একটা বড় রোল প্লে করে, এবং ন্যাচারাল সিলেকশন হবেই, কারণ নেচারই যে সমস্ত স্পিসিস এরা অ্যাডাপ্টেড করতে পারে ইন দ্য নেচার তাদেরকে সিলেক্ট করবে, যারা অ্যাডাপশন করতে পারে না তাদেরকে কিন্তু নেচার সিলেক্ট করবে না। অলরেডি আমরা নিউট্রাল মিউটেশন পড়েছি, হ্যাঁ, আমার ভলিউম 2 না সরি ভলিউম 1 বইটাতে নিউট্রাল থিওরি হিসেবে লেখা আছে, যেখানে মিউটেশনস গুলো যেগুলো নিউট্রালি হচ্ছে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি নেচারের ক্ষেত্রে বা স্পিসিস এর ক্ষেত্রে ফেভারেবল থাকছে না, সেটা অটোমেটিক্যালি নিউট্রাল হয়ে যায়, মিউটেশনে সেগুলো ন্যাচারালি সিলেক্টেড হয় না, ঠিক আছে। তো এই জায়গাটাও কিন্তু এখানে হচ্ছে না। এটা তো বলেইছিলাম যে জনসংখ্যার আকার অসীম, দ্যাট ইজ দ্য লার্জ পপুলেশন শুড বি দেয়ার। আরো অনেকগুলো কিন্তু উনি ওনার অ্যাজাম্পশন করেছিলেন দ্যাট নো জেনেটিক ড্রিফট, এগুলো তোমরা অ্যাড করতে পারো। মানে সেখানে কোনো ধরনের জেনেটিক ড্রিফট হবে না। জেনেটিক ড্রিফট করা স্মল পপুলেশন, যারা জেনেটিক ড্রিফটটা একদমই জানো না তারা আমার জেনেটিক ড্রিফটের ভিডিওটা দেখতে পারো, যেখানে বলা হয়েছে হোয়াট ইজ জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট নাথিং লাইক একটা পপুলেশন সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, এবং সেখানকার জনগোষ্ঠীর সঙ্গে তাদের কোনো ধরনের জিন ফ্লো হচ্ছে না। দ্যাট ক্যান বি ইন টু টাইপ, ওয়ান ইজ ফাউন্ডার এফেক্ট অ্যান্ড ওয়ান ইজ বটলনেক এফেক্ট। ইন ডিটেলস তোমরা যদি এটা ডিসকাশন চাও তাহলে কিন্তু অবশ্যই জেনেটিক ড্রিফটের ভিডিওটা দেখবে। ফর 2024 আমি মনে করছি, নট অনলি ফর 2024, ফর 2023 অ্যাকচুয়ালি আমি মনে করছি হার্ডি-ওয়েনবার্গ ল, জেনেটিক ড্রিফট, পেডিগ্রি অ্যানালিসিস, এগুলো কিন্তু ইনব্রিডিং কোএফিসিয়েন্টস, দোজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং আমি সেই কারণেই আজকে হার্ডি-ওয়েনবার্গ টপিকটা তোমাদের সাথে
ডিসকাস করছি, ঠিক আছে? তাহলে এই জায়গাটাও হচ্ছে, তার মানে নো জিন ফ্লো ইজ দেয়ার, নো জেনেটিক ড্রিফট ইজ দেয়ার, ন্যাচারাল সিলেকশন অকার করছে না, ঠিক আছে? দের ইজ এ লার্জ পপুলেশন, হ্যাঁ, মেটিংস আর র্যান্ডাম, দের ইজ নো সিলেক্টিভ মেটিং, হ্যাঁ, এবং ইকুয়াল ফার্টিলিটি অ্যান্ড দ্য পেটস ট্রান্সমিশনের যে চান্সেসটা দ্যাট ইজ অলসো ইকুয়াল। তো এতগুলো অ্যাজাম্পশনস কিন্তু ওনারা নিয়েছিলেন, যেগুলো কিন্তু যদি আমরা চিন্তা করি ঠিকঠাক ভাবে, এগুলো যদি হয় তাহলে আমাদের বলতে হবে ইভলিউশন স্টপ হয়ে গেল। কারণ যদি জিনের পরিবর্তন না হয়, জিন ফ্রিকোয়েন্সিতে কোনো ধরনের চেঞ্জ না আসে, তাহলে কিন্তু ইভলিউশন হবে না, নতুন ধরনের কোনো ধরনের ট্রেড আমাদের মধ্যে সংগঠিত হতে পারবে না, যেটা কিন্তু কোনো প্রাণীর এক্সটেন্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ওকে, তাহলে একটা জাস্ট ছোট এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি তোমাদের। প্রথমে আমি জাস্ট অ্যালিলটা একটু বলে দিই যে এই যে অ্যাসাম্পশনস গুলো ওনারা বলেছিলেন সেগুলো যদি ঠিকঠাক ভাবে কাজ করে, এবং এখানে ওনারা ট্রেট নিয়েছিলেন এ ফর আ ডমিনেন্ট ট্রেট, দি স্মল এ ফর আ রিসেসিভ ট্রেট, যেখানে এক জোড়া অ্যালিল হচ্ছে, একটা এ একটা এ। তাহলে এদের যখন জেনোটাইপ হবে, আমরা কিন্তু অলরেডি ফিনোটাইপ জেনোটাইপ পড়েছি, এবং জেনোটাইপে আমরা দেখেছি এ আর এই অ্যালিলটা এ ভাবে একটা হোমোজাইগাস ডমিনেন্ট তৈরি করতে পারে, এ হোমোজাইগাস রিসেসিভ ট্রেট তৈরি করতে পারে, আর এ যেটা হেটেরোজাইগাস একটা ট্রেট তৈরি করতে পারে। তার মানে জনগোষ্ঠীর যে লার্জ পপুলেশন রয়েছে সেখানে র্যান্ডাম মেটিং হচ্ছে, এবং সেখানে জেনোটাইপ ফ্রিকোয়েন্সিতে যদি ডমিনেন্ট ট্রেট আর রিসেসিভ ট্রেট এই দুটোই ট্রেট থাকে, তাহলে এইভাবে তার জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি হতে পারে। এটাই কিন্তু বলছে হার্ডি এবং উইনবার্গ, যেখানে এ অ্যালিলের যদি আমি ফ্রিকোয়েন্সি ধরি, দ্যাট ক্যান বি রিপ্রেজেন্ট বাই স্মল পি, অ্যান্ড স্মল এ অ্যালিলের জন্য উই ক্যান রাইট আ স্মল কিউ। তাহলে যখন এ অ্যালিল আছে সেটা হচ্ছে পি স্কোয়ার, যখন এ অ্যালিল হচ্ছে দ্যাট ইজ কিউ স্কোয়ার, অ্যান্ড এ অ্যালিল দুবার হচ্ছে, তার ফলে এটা হবে 2pq। এবং ওনারা বলছে দ্যাট পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার শুড বি 1। এবং আরো একটা ওনারা অ্যাসাম্পশন করেছিলেন, দ্যাট ইজ পি প্লাস কিউ, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি অফ ডমিনেন্ট অ্যালিল and the frequency of the recessive allele should be always 1। আমি এগুলো বলে দেখাচ্ছি তোমাদের। তাহলে এইভাবে করে কিন্তু ওনারা ওনাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমাদের দেওয়ার চেষ্টা করেছেন। উই ক্যান গিভ দিস থিং বাই দিস ডায়াগ্রাম, যেখানে অ্যালিল এ আর অ্যালিল বি কে নেওয়া হয়েছে, তাদের ফ্রিকোয়েন্সি পি অ্যান্ড কিউ ধরা হয়েছে, তাহলে তাদের জেনোটাইপিক যে অ্যাপিয়ারেন্স দ্যাট শুড বি ক্যাপিটাল এ স্মল এ and p plus q is always 1, and this is p square plus 2pq plus q square is 1। তাহলে এইবার আসো, জাস্ট আমি একটা জাস্ট ছোট একটা পপুলেশন বলছি। ধরো একটা 100 জনের পপুলেশন রয়েছে, এখানে টোটাল পপুলেশন সাইজ হচ্ছে 100 জন, অবশ্যই এটা বড় পপুলেশনের ক্ষেত্রে তোমরা করবে, যেখানে ধরো হোয়াইট পিপল রয়েছে 60 জন এবং ব্ল্যাক পিপল রয়েছে 40 জন। তাহলে ডমিনেন্ট অ্যালিলের জন্য আমি এখানে ক্যাপিটাল এটার জন্য পি নিলাম, আর এটার জন্য আমি কিউ নিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি রেশিওতে আছে, এরা কি রেশিওতে আছে, এরা আছে হচ্ছে 60:40 রেশিওতে। আমি যদি এটাকে ছোট করি, দেখি 3:2 রেশিওতে। এখন হার্ডি এবং উইনবার্গ কি বলছেন, এই জেনারেশনটা যদি পরবর্তী জেনারেশনে, মানে এই সমস্ত পপুলেশন যখন তাদের নেক্সট জেনারেশনে যাচ্ছে, পপুলেশন সাইজ যাই হোক না কেন, 100 জায়গায় যদি ধরো 400 হয়ে গেল, সেখানেও কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক পিপলের যে রেশিও দ্যাট শুড বি 3:1, মানে p:q এর যে রেশিও সেটা শুড বি অলওয়েজ রিমেইন সেম, মানে দ্যাট শুড বি কনস্ট্যান্ট। মানে জেনারেশন টু জেনারেশন, এখানে যদি আবার দেখা গেল যে 800 জন হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট এর কম্বিনেশন শুড বি 3:2। হ্যাঁ, মানে এই জায়গাটা চেঞ্জ হবে না। ওকে, তাহলে এটা আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি, দ্যাট মিনস p প্লাস কিউ ইজ অলওয়েজ 1। আমরা কি করে ফ্রিকোয়েন্সি বার করব, টোটাল ছিল এদের 60, ধরো p কত হচ্ছে 60/100, দ্যাট মিনস 0.6। আর স্মল কিউর জন্য উই ক্যান রাইট 40/100, তাই না? দিস ইজ দ্য প্রবাবিলিটি, দ্যাট ইজ 4। তাহলে 0.6 প্লাস 0.4 ইজ অলওয়েজ 1, তাই না? তাহলে p প্লাস কিউ ইজ 1। ঠিক সেম এই জিনিসটাকে যদি আমরা p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq তে বসাই, সেটাও কিন্তু আমরা
1ই পাবো। তাহলে এইভাবে করে উই ক্যান এক্সপ্লেইন হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপাল, যেখানে আমরা কি দেখলাম যে পপুলেশনের কিছু অ্যাজাম্পশনস নিয়েছিলেন এবং সেই অ্যাজাম্পশনস গুলো ঠিকঠাক ভাবে কাজ করলে পপুলেশনের যে ফ্রিকোয়েন্সি সেটা জেনারেশন পর জেনারেশন ধরে অ্যালিল ফ্রিকোয়েন্সিতে কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে, তাহলে যেটা আমরা কি বলছি কনক্লুশনে, যে বলা যাচ্ছে হার্ডি-ওয়েনবার্গের মূল স্বতঃসিদ্ধ ধারণার কোনরূপ পরিবর্তন না ঘটলে বা কোনরূপ বিঘ্ন না ঘটলে প্রজন্মের পর প্রজন্ম জিনের ফ্রিকোয়েন্সি মানে পৌনঃপুনিকতা এবং জেনোটাইপের, যেটা আমরা দেখালাম, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে এবং কোনো জনগোষ্ঠী তখনই বিকশিত হবে, মানে তখনই তার ইভলিউশন হবে যখন এইটা কাজ করবে না। তার মানে আমরা বলতে পারি যে হার্ডি-ওয়েনবার্গ ল যদি অকার করে তাহলে ইভলিউশন স্টপ হয়ে যাবে, ইভলিউশনকে সাপোর্ট করছে না। ঠিক আছে, এর কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন জিন ফ্রিকোয়েন্সিতে আমরা বার করতে পারছি যেমন যে সমস্ত এক্স লিঙ্ক যে সমস্ত ক্রোমোজোমের ডমিনেন্ট যে তোমার অ্যালিল ট্রেট গুলো আছে সেটা ফিমেল এবং মেলদের মধ্যে কি রেশিওতে হবে সেটা বার করতে পারছি। ব্লাডনেস বা এই ধরনের কোনো জেনেটিক যে রোগ থাকছে তার ক্ষেত্রে কি ধরনের সেক্সুয়াল কন্ট্রোল বা লিঙ্গ কিভাবে সেটাকে এফেক্ট করছে সেগুলো বার করতে পারছি। সো দ্যাটস অল ফর হার্ডি-ওয়েনবার্গ ল। তাহলে যদি তোমাদের হার্ডি-ওয়েনবার্গ ল প্রিন্সিপাল আসে ফর 10 মার্কস, সাধারণত 10 মার্কসেরই আসে, ইউ উইল গিভ দ্য ইন্ট্রোডাকশন যে হার্ডি কে ছিলেন, ওয়েনবার্গ কে ছিলেন এবং তারা কি বলেছিলেন, দ্যাট শুড বি ইয়োর ইন্ট্রোডাকশন। তারপর তোমাদের বডি পার্টে অ্যাজাম্পশনস গুলো আসবে, ইকুয়েশনস ম্যাথামেটিক্স যে এক্সপ্রেশনস ওনারা দিয়েছিলেন, দ্যাট ইজ পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 কিভাবে এলো, পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 1 কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এটা দিলে, দেন গিভ দ্য অ্যাপ্লিকেশন অফ দিস থিং অ্যান্ড দেন গিভ দ্য, অলরেডি তার আগে আমরা একটা ছোট করে কনক্লুশনও দিয়েছিলাম যে কি বলতে চাইছে, দেন অ্যাপ্লিকেশন অ্যান্ড সেই অ্যাপ্লিকেশনের এগেনস্টে আমরা এই পয়েন্টটা দেখলাম যে এতে কি কি হচ্ছে, কোন একটা রোগের আমরা এখানে এক্সাম্পল দিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাকে শেষ করতে পারি। তাহলে আমাদের কোয়েশ্চেনটা আমরা কিন্তু অনেকগুলো পয়েন্টের মাধ্যমে জিনিসটাকে সাজিয়ে দিলাম, যেখানে আমাদের লেখাটা হয়তো বেশি লিখতে হলো না, কিন্তু we will provide all the input as our valuable information, যেগুলো আমাদের দরকার সেগুলো সব কিন্তু আমরা এখানে দেব। ওকে, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ। ভালো লাগলে শেয়ার করো।